কোর্টের রায় অনুযায়ী রায়ান আর পারুলের ফুলশয্যার ব্যবস্থা করলো বাড়ির সবাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে রায়ান আর পারুলের ডিভোর্সটা নিয়ে সবাই খুবই চিন্তিত। তার মাঝখানেই পারুল আর রায়ান চলে গেছে গ্রামে, বাড়ির সবাইও গেছে বাবার মাথায় জল ঢালতে। তখনই পারুল আর রায়ানকে দেখে গ্রামের সবাই বলে ওঠে, পারুল তুই মানেই তো হই হুল্লোড়, নাচ গান, নে এবারে একটা সবাই মিলে নাচ কর দেখি জামাইয়ের সাথে, তোকে খুব মানিয়েছে রে। এরপর পারুল বলে, আমরা কেন, এখানে তো আরও অনেকেই আছে, তুমি তাদেরকে বলো না। এবারে আমার একদমই ভালো লাগছে না এসবগুলো করতে। কিন্তু গ্রামের সবাই বলে পারুল কিছু শুরু না করলে সেটা কোনোভাবেই আমাদের ভালো লাগবে না। এরপর রায়ানও চায় না এই সমস্ত কিছু করতে, কিন্তু সবাই মিলে জোর করায় পারুল আর রায়ান দুজনা মিলে নাচ শুরু করে দেয়, যা দেখার পর গ্রামের সবাই খুব খুশি হয়ে যায়। পিসিমণি তখন বলে, আমার মনে হয় না রায়ান কখনো পারুলকে ডিভোর্স দিতে পারবে। রায়ানটা শুধু শুধু ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কী যে লাভ পাচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না। তখনই অনিরুদ্ধ বলে, ও যখন বুঝতে পেরেছিল যে আমার সাথে হয়তো পারুলের কোনো সম্পর্ক রয়েছে, তা দেখার পর ও খুবই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। ওর সেই চঞ্চলতা দেখে আমি বুঝে গেছিলাম ও পারুলকেই ভালোবাসে, ও অন্য কাউকে ভালোবাসতে পারেই না। হ্যাঁ পৌশালী, আমি বলছি রায়ান শুধুমাত্র একজনকেই ভালোবাসে, আর তার নাম হচ্ছে পারুল। কিন্তু কেন মুখে স্বীকার করছে না সেটাই বুঝতে উঠতে পারছি না। এর মধ্যেই ঠাম্মি দাদুকে বলে, হ্যাঁ গো, ওদের মধ্যে ভালোবাসা হবে তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। দাদু তখন বলে, চিন্তা করছো কেন, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমার বিশ্বাস আছে রায়ান শুধুমাত্র পারুলকেই ভালোবাসে, এখন শুধু সময়ের অপেক্ষা, তারপর দেখা যাক কি হতে পারে শেষ পর্যন্ত। অন্যদিকে দাদু আর ঠাম্মি দেখতে থাকে পারুল আর রায়ান কি করে। এর মাঝখানে বাবার মাথায় জল ঢালার সময় চলে আসে, আর ঠিক তখন পারুল রায়ানকে বলে, যা গিয়ে তুই আগে জলটা ঢেলে আয়। কিন্তু রায়ান বলে, চল না দুজনা একসাথে যাই। কিন্তু পারুল বলে, না রায়ান, তুই যা গিয়ে আগে ঢেলে আয়। কিন্তু রায়ান তখন বলে, তুই যা গিয়ে ঢেলে আয়, তারপর আমি যাচ্ছি। এর মাঝখানেই টগর তার মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে, মা, পারুল আর রায়ানদার খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে, তুমি কি সেটা জানো? টগরের মা বলে, এসব কি অলক্ষণে কথা বলছিস তুই, কখনো এটা হতে পারে না, তোর কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু টগর বলে, আমার কোনো ভুল হচ্ছে না, যা বলছি তা একদম ঠিকই বলেছি। তুমি আমার কথা না শুনলে দাদুকেই জিজ্ঞেস করো না। এরপর দাদুকে জিজ্ঞেস করে, আর দাদু তখন বলে, পারুল আর রায়ানের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে কি না ডিভোর্সটা দিয়ে সেটা একটা পরীক্ষা করা হচ্ছে। যদি রায়ান সত্যি পারুলকে ভালোবেসে থাকে তাহলে ও কখনোই পারুল দিদিকে ডিভোর্স দিতে পারবে না। সেই বিশ্বাস থেকে আমরা এটা ট্রাই করছি, তুমি নিশ্চিন্তে থাকো। তখনই টগরের মা নিশ্চিন্ত হয়ে যায়। এর মধ্যেই জল ঢালতে চলে গেছে পারুল, কিন্তু জল ঢালার সময় পারুলের শরীরটা খুব খারাপ লাগে। পারুল প্রায় পড়েই যাচ্ছিল মাথা ঘুরে। ঠিক তখনই রায়ান এসে পারুলকে ধরে ফেলে আর বলে, কি করিস না তুই, তোকে প্রথমেই বললাম একা একা জল ঢালতে আসিস না, কিন্তু তুই কোনো কথা শুনতে চাস না। এরপরেই রায়ান আর পারুল দুজনে মিলে একসাথে বাবার মাথায় জল ঢালে। জল ঢালা শেষ হয়ে গেলে পুজো সমাপ্ত হয়। তখনই পারুলের বাবা বলে, তুই যে কি করিস না মা, এক্ষুনি তো পড়ে যাচ্ছিলিস, পুজোটায় বাধা আসতো। এমনিতেই তুই বিবাহিত মা, আর তুই কিনা স্বামীকে ছাড়াই জল ঢালতে এসেছিস। বাবা তোর হাতে জল নিচ্ছিল না, তোরা দুজন মিলে যেই ঢাললিস সেই পুজো একদম ঠিকঠাক হয়েছে। এর মধ্যেই রায়ান ভাবে, তুমি দেখো ভগবান, আমি তো সইটা করে দিলাম, অনেক বড়ই একটা রিস্ক নিয়েছি, জানি না কি হতে চলেছে, তবে সত্যি বলতে অনেক চিন্তা হচ্ছে। এর মধ্যেই পারুল ভাবে, যদি সত্যি রায়ান আমাকে ভালোবাসে তাহলে ঠিক ও আমাকে ডিভোর্স দেবে না, আর যদি রায়ান আমাকে ভালো না বাসে তাহলে ডিভোর্সটা হয়ে যাওয়াটাই ভালো, কারণ এই সম্পর্কে টিকিয়ে রেখে কোনো লাভ হবে না। এর মাঝখানে কেসটা কোর্টে উঠে গেছে, ফলস কোর্ট, আসলে সব কিছু নকল সাজানো হয়েছে। এর মধ্যেই ব্রততী অর্থাৎ যিনি এসেছেন তিনি তখন একবার পরিতোষ বাবুর সাথে কথা বলে নেয়। রায়ান আর পারুলকে কাঠগড়ায় ডাকা হয়, আর তখনই পারুল বলে, এই লোকটা কখনোই আমাকে স্ত্রীর সম্মান দেয়নি, আমার গায়ের রং কালো বলে আমাকে সবসময় অপমান করেছে, আমি গ্রামে থাকি বলে আমাকে খারাপ কথা শুনিয়েছে, আরও অনেক কিছু করেছে ম্যাডাম। তখন রায়ান বলে, আমি মানছি আমি প্রথমে ভুল করেছিলাম, কিন্তু পরে তো আমি আমার ভুল শুধরে নিয়েছি। এই পারুল,
তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস কেন? সত্যি করে বল না, সাহস থাকলে, যে আমি কি তোকে কখনো আর এরপরে ঝামেলা করেছি? তোর সাথে কি আমি খারাপ ব্যবহার করেছি? এরপর পারুল বলে, স্ত্রী হিসেবে তো মেনে নিসনি, তাহলে আবার এত বেশি কথা বলছিস কেন? এরপর দাদু আর পরিতোষবাবু কথা বলতে থাকে আর বলে, বাবা, দুটিতে কেমন জমেছে দেখেছেন? আমার মনে হয় না কখনোই রায়ান ডিভোর্সটা দিতে পারবে পারুলকে। তখনই দাদু বলে, দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়, কারণ দেখাটা খুব বেশি জরুরি দরকার। এর মধ্যেই দেখা যায় রায়ান বলে, আসলে আমার নামে এই পারুল মিথ্যা অ্যালিগেশন আনছে, এই সমস্ত টোটালি ভুলভাল। আমি পারুলের সাথে কখনোই এত খারাপ ব্যবহার করিনি, পারুলকে কখনোই আন্ডার এস্টিমেট করিনি আমি। এর মধ্যেই পারুল বলে, শোন, তুই এত বেশি কথা বলিস না, বুঝতে পারলি? এর মধ্যে একে একে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে সবাইকে। প্রথমেই চলে এসে পরিতোষবাবু আর বলে, রায়ান আর পারুল সব সময় সব জায়গাতে একসাথে থেকেই কাজ করেছে, কখনোই দেখিনি আলাদাভাবে কিছু করেছে, কিন্তু ওদের মধ্যখানে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই হয়নি। এমনকি ওরা দুজন আলাদা আলাদা ঘরে থাকে। তখনই বাড়ির আরও অনেকেই আসে আর এসে সাক্ষী দেয়। তখন ব্রততী ম্যাডাম বলে, যা বুঝতে পারছি যে এই ডিভোর্সটা হয়তো হওয়ারই, কিন্তু রায়ান ভাবে সত্যি সত্যি যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে তো সর্বনাশ হবে। না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, আমাকেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। পারুল তখন ভাবে, যদি সত্যি ভালোবাসা না থাকে তাহলে এই ডিভোর্সটা হয়ে যাওয়াটাই তো ভালো। ব্রততী ম্যাডাম বলে, আপনাদের প্রথম থেকেই একটা ব্যবস্থা করতে হবে। বললেন তো বিয়ে হয়ে গেছে, তাহলে ফুলশয্যা দিয়ে আপনাদের নতুন জীবন শুরু করতে হবে। পারুল তখন বলে, কি বলছেন কি, ফুলশয্যা? তখন ব্রততী ম্যাডাম বলে, হ্যাঁ, ফুলশয্যা, আপনাদের দুজনার ফুলশয্যার ব্যবস্থা করতে হবে। আর এই ফুলশয্যার জন্য যা যা ব্যবস্থা করতে হবে সেটা আপনার পরিবার করবে। কোর্টের তরফ থেকে একজন যাবে, যিনি কিনা দেখে আসবে আপনারা কোর্টের নিয়মকানুন সব কিছু অক্ষরে অক্ষরে পালন করছেন কিনা। পারুল তো এসব শোনার পর বলে, এটা আবার কোন ধারার মধ্যে পড়ে? কী সব বলছে, আমার তো মাথাতেই ঢুকছে না, সব কিছুই কেমন যেন ওপর থেকে বেরিয়ে যাচ্ছে মাথার। এর মধ্যে রায়ান বলে, ওর সাথে আমি কখনো কোনোদিনও এক বিছানায় ঘুমাবো না। পারুল বলে, তোকে কে নিচ্ছে রে আমার পাশে? তুই তো আমার পাশে শুলেই লাথি মারতে শুরু করবি, তোর পাশে আমিও শোবো না। এরপর দুজনে মিলে ঝামেলা করতে থাকলে ব্রততী ম্যাডাম বলে, দেখুন, আপনারা যতই ঝামেলা করুন না কেন, আপনাদের ফুলশয্যা করতেই হবে। আর এসব শোনার পর রায়ান আর পারুল দুজনের অবস্থাই খুব খারাপ। আর অন্যদিকে পরিতোষবাবু ব্রততী ম্যাডামকে একটা চোখ মেরে বুঝিয়ে দেয়, ব্রততী ম্যাডাম কাজটা একদম ঠিক করেছেন। এরপরেই পারুল সেটা দেখে নেয় আর বলে, কেসটা কী হলো? বাবা ম্যাডামকে চোখ মারলো কেন? আর এটাই বোঝার চেষ্টা করে পারুল। পারুল ভাবে, এই সব কিছু আসল তো, নাকি পুরোটাই নকল, কোনটা?